আচ্ছা, আমাদের একটা শিফট গেল। এবার আপনারা একটু ইয়ে করতে পারেন যে আপনাদের এতক্ষণ ক্লাসে আপনারা কেমন বুঝছেন টোটাল পড়াটা, একটু কমেন্টে জানান ঠিকঠাক বুঝতে পারছেন কিনা। ওকে, ঠিক আছে, শুরু করি। যখনই শেষ হয়ে যাবে আপনারা সেম ইয়েতে আবার ঢুকে যাবেন, কেমন? কারণ ফ্রি ভার্সন ইউজ করতেছি তো। তো আপনাদেরকে হলো ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। আপনারা পাবেন আমার যে প্রথম আমি এই একাডেমিকের বাইরে প্রথম বেচ, চাকরির বেস পড়াচ্ছি। আপনারা যারা আছেন আপনাদেরকে আমি শুধু বিজ্ঞান না, অন্যান্য সাবজেক্টে আমি সর্বোচ্চ সহায়তা করবো ইনশাল্লাহ। সো সাথে থাকবেন। আচ্ছা দেখেন, এবার আমরা দেখবো হলো ইনফ্লুয়েঞ্জা যেটা, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা, যেটা হলো আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এই ইনফ্লুয়েঞ্জা রোগ হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জার টাইপ কয়টা? এ, বি এবং সি। এর মাঝে যে এ টাইপটা, এটা খুবই ভয়ানক, ঠিক আছে, খুবই ক্ষতিকর, ঠিক আছে। তো দেখেন, এটা এক ধরনের আরএনএ ভাইরাস। এটা হলো আরএনএ ভাইরাস। আমরা যে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু জানি না, যে বার্ড ফ্লু কি মোরগের মাধ্যমে, সোয়াইন ফ্লু কি শুকরের দেহে ধরা পড়ছিল, ঠিক আছে। বার্ড ফ্লুর সংকেত কি? S5 এবং N1। আর সোয়াইন ফ্লু S1N1। এটা একটু মনে রাখবেন, পরীক্ষায় আসে। একটা বার্ড ফ্লুর সংকেত, একটা কি সোয়াইন ফ্লু এর সংকেত, ঠিক আছে। তো দেখেন, এই সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়ছিল হলো মেক্সিকোতে। ওকে, এটা দেখেন, এটাকে 2009 সালে, 2009 সালে আপনার হলো সোয়াইন ফ্লুকে বিশ্ব স্বাস্থ্য কি করছিল, এটাকে মহামারী ঘোষণা করছিল। এটা একটু মনে রাখতে হবে আমাদের। তারপর দেখেন বার্ড ফ্লু যেটা, তো এই বার্ড ফ্লুটা সর্বপ্রথম আপনার হলো, দেখেন, এই যে বার্ড ফ্লুটা, এটা হংকং এ সর্বপ্রথম কি ধরা পড়ে। এবং এটা আমাদের দেশেও কিন্তু চলে আসছে। এবং আমাদের দেশে সর্বপ্রথম 2007 সালে ধরা পড়ে। আপনারা একটু বলেন তো, একটু কমেন্ট করেন তো, যে এই যে বার্ড ফ্লুটা, এটা আমাদের দেশে কিসের উপরে, মানে কোন প্রাণীকে আক্রমণ করে, একটু যদি বলতেন। বার্ড ফ্লুটা কোন প্রাণীকে আক্রমণ করে? একটু কমেন্ট করেন। আচ্ছা, পারতেছেন না মনে হয়। বার্ড ফ্লু হলো মুরগির খামারে, ঠিক আছে। মুরগির খামারে আমরা দেখবেন যে মুরগি কি হয়, পুরায় ফেলানো হয়। ওকে, আমাদের দেশে মূলত এটা মুরগির খামার, এবং সারা বিশ্বেই এবং পোলট্রি অনেক ক্ষতিগ্রস্ত হয় এই বার্ড ফ্লু এর কারণে। এবার দেখেন, আমরা দেখবো হলো নিপা ভাইরাস। ওকে, এই যে দেখেন নিপা ভাইরাসটা, এই নিপা ভাইরাসটা আমরা জানি, এবং আমাদের এটা আহ শীতকালে মূলত দেখা দেয়, ঠিক আছে, শীতকালে। ঠিক আছে, শীতকালে দেখাতে কি কারণে আমরা জানি যে বাদুর, শীতকালে কি হয়, আমরা খেজুরের রস, এই যে দেখেন একটা গাছ, এই গাছে কি, এই যে খামারে কি করছে, খেজুরের রসের জন্য বালতি দিছে, এখানে বাদুর কি করতেছে, এটা চুক চুক করে চুষে চুষে খাবে। এটার লালা পড়বে বাদুরের, ওই লালা যখন কি, এই যে দেখেন সে বাজারে আনতেছে, দেখেন মানুষের কাছে, ঠিক আছে। সে মানুষ কি করবে, বাজার থেকে এটা খাবে, দোকানের কাছ থেকে খাবে, খেয়ে কি করবে, এই যে দেখেন সে আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়ে কি করছে, এই যে বিছানায় শুয়ে পড়ছে। ওকে, এটার বাহক হলো বাদুর। নিপা ভাইরাসের বাহক হলো বাদুর। এবং দেখেন, এবার ভাইরাসটা আমাদের ক্লিয়ার হলো, ভাইরাসটা ক্লিয়ার হলো। ভাইরাস সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। একজন বলছে যে স্যার বুঝিনি। কি বুঝেন নাই?
যদি ক্লাস আপনি পরে ঢুকেন বা বারবার বেরিয়ে যান, তাহলে রেকর্ড থাকবে, ওইটা আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। এবার দেখেন আমরা চলে আসছি হলো ব্যাকটেরিয়াতে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া, আমরা একটু আগে পড়ছিলাম যে ব্যাকটেরিয়া হলো আদিকোষী, ঠিক আছে? ব্যাকটেরিয়া হলো আদিকোষী, এটা হলো একটা ব্যাকটেরিয়ার কার্টুন। একটু মনে রাখবেন, এটা হলো ব্যাকটেরিয়ার কার্টুন। এই যে দেখেন, একটা লেজের মতো অংশ, এটাকে বলে হলো ফ্লাজেলা, এটাকে বলে হলো ফ্লাজেলা। ওকে। আর এই যে অংশগুলো আছে না, এই যে ছোট 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 দাড়ির মতো, ক্ষুদ্র ক্ষুদ্র, হ্যাঁ, এটাকে বলে হলো পিল। হ্যাঁ, এটাকে বলে হলো পিল, আর এটা হলো ফ্লাজেলা। আর ব্যাকটেরিয়ার আপনার হলো এই যে মাঝের এই অংশটাতে কি থাকে, ডিএনএ থাকে। এখানে থাকে কি, ডিএনএ। ওকে, এটা মনে রাখবেন। দেখেন, এখন এই ব্যাকটেরিয়া কি, এটা নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এবং এককোষী আণুবীক্ষণিক জীব। এটা প্রথম কে, আবিষ্কারক কে, অ্যান্টনি ফন লিওয়েন হুক। কত সালে? 1675 সালে অ্যান্টনি ফন লিওয়েন হুক এটা আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া নামকরণ করেন হলো জার্মান বিজ্ঞানী এরেনবার্গ, কত 1829 সালে এরেনবার্গ এটার নামকরণ করেন। তারপর দেখেন ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে, লুই পাস্তুর, ঠিক আছে? লুই পাস্তুর, একটু আগে আমরা যে বলছিলাম যে লুই পাস্তুর উনি কি করছিলেন, এই আপনার হলো জলাতঙ্কের টিকা আবিষ্কার করছিলেন। তো দেখেন, ব্যাকটেরিয়া যেহেতু এটা আদিকোষী, তো এটাতে কিন্তু আপনার পরীক্ষা আসতে পারে নিচের নিচের কোনটি ব্যাকটেরিয়াতে থাকে আর কোনটি নেই। আমরা জানি ব্যাকটেরিয়াতে কি নেই, দেখেন একটু মনে রাখবেন, নিউক্লিয়াস নেই, মাইটোকন্ড্রিয়া নেই, তারপরে আপনার হলো ব্যাকটেরিয়াতে কি নেই, ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই। তারপরে আপনার হলো গলজি বডি, হ্যাঁ গলজি বডি নেই। তারপরে আপনার হলো লাইসোসোম, ব্যাকটেরিয়াতে লাইসোসোম নেই। তারপরে হলো এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক জালিকা নেই, ঠিক আছে? এই হলো ব্যাকটেরিয়াতে নেই। কিন্তু ব্যাকটেরিয়াতে কি আছে দেখেন, ব্যাকটেরিয়াতে রাইবোজোম থাকে। এটা পরীক্ষায় আসে যে ব্যাকটেরিয়াতে কোনটি আছে, নিচের কোনটি ব্যাকটেরিয়াতে উপস্থিত। বাকি উপর থেকে তিনটা দিবে আর দিবে রাইবোজোম, আপনি আনসার করবেন হলো রাইবোজোম। ওকে। তো দেখেন, এবার আমরা হলো পরের ইয়েতে চলে যাব। ব্যাকটেরিয়ার আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলা কি কি? দেখেন, কক্কাস, একটার নাম কি, কক্কাস। এটাও সপ্তম শ্রেণীর বই আছে, খুব মজার টপিক। দেখেন কক্কাস, কক্কাসের আকৃতিটা হলো গোলাকার। কক্কাস মূলত হলো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, এটা একটু মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। তারপর হলো ব্যাসিলাস, ব্যাসিলাস হলো দণ্ডাকৃতির, লাঠি আকৃতির, ঠিক আছে? আর এটা হলো গোলাকার ছিল, এটা ধনুষ্টঙ্গর এবং রক্ত আমাশয় সৃষ্টি করে। আর স্পাইরিলাম, এটার আকৃতি হলো সর্পিল আকার, এটা সুনির্দিষ্ট ওরকম রোগের কথা এটা জানা যায়নি, অন্যান্য বিভিন্ন ধরনের ইয়েতে সে অংশ নেই। তারপর দেখেন বাইব্রিও, এটা হলো কমা আকৃতির, এটার আকৃতি হলো কমা আকৃতির, ঠিক আছে? এটা হলো কলেরা রোগের জন্য দায়ী, একটু মনে রাখবেন। ওকে। হ্যাঁ, কক্কাস নিউমোনিয়া, ব্যাসিলাস হলো ধনুষ্টাঙ্কার রক্ত আমাশয়, বাইব্রিও হলো কলেরা রোগের জন্য দায়ী। এবার আমরা হলো দেখেন পরের ইয়েতে যাবো যে ব্যাকটেরিয়ার উপকারিতা, ঠিক আছে? দেখেন ব্যাকটেরিয়া কি কি উপকার করে। আমরা যে দই খাই না, দই, কত সুস্বাদু দই, বগুড়ার দই আমরা খাই, তো এই দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া কাজ করে দেখেন, ল্যাক্টোব্যাসিলাস ও স্ট্রেপ্টোকোকাস নামক দুইটা ব্যাকটেরিয়া দই তৈরিতে কাজ করে। তারপর দেখেন আমরা যে চা কফি খাই, চা কফি তামাক, এগুলা প্রসেসিং করতে ব্যাসিলাস মেগাটেরাম নামক এক ধরনের ব্যাকটেরিয়া কাজ করে, ঠিক আছে? এমনিতেই কিন্তু আসে না। ওকে। তারপর দেখেন মানুষের অন্ত্র বা পাকস্থলীতে ইকোলি ব্যাকটেরিয়া থাকে। তো ইকোলি ব্যাকটেরিয়া করে কি জানেন, খাবার থেকে ভিটামিন বি, ভিটামিন কে, বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন ইত্যাদি তৈরি করে এবং আমাদের দেহে কি করে, সে সরবরাহ করে। এটি একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আমরা পার থেকে যে আঁশ ছড়াই,
এটাতেও কিন্তু ক্লোস্ট্রিডিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া কি করে, কাজ করে। তারপরে দেখেন, এই যে শিম গাছ আছে না, শিম গাছ, তো এই শিম গাছের গোড়ায় শিকড় কি করে, রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া, সে কি করে, শিম জাতীয় উদ্ভিদ দেখেন মূলে সে কি করে সংবদ্ধ করে, সে এখানে জমা করে, ফলে উদ্ভিদ কি করতে পারে, মানে খাবার তৈরিতে এটা মানে সার মানে পুষ্টি তৈরিতে এটা ব্যবহৃত হয়। তারপরে দেখেন, ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তৈরি হয়, এবং আমাদের যে জিন প্রকৌশল, ঠিক আছে, জিন প্রকৌশলের অন্যতম ভিত্তি কিন্তু, জিন প্রকৌশল কিন্তু এই ব্যাকটেরিয়ার উপরে ডিপেন্ড করে আছে। তো এই যে ব্যাকটেরিয়া, এটা জানেন এটা কিন্তু প্রকৃতিতে বাইরে এটা বিশাল মাস্তান, ঠিক আছে, তার বিশাল পাওয়ার। আর যখন নাকি সে হলো, তাকে যখন ল্যাবরেটরিতে নেওয়া হয় সে কি হয়ে যায়, বিড়াল, মানে ভীতু, সে মানে একদম নাজেহাল অবস্থা হয়েছে, তার উপরে এত পরিমাণ গবেষণা চালানো হয়। এবার দেখেন, ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলা, এগুলো আমরা কিভাবে মনে রাখবো। ব্যাকটেরিয়া জনিত রোগ প্রাণীদের ক্ষেত্রে কি, আর হলো উদ্ভিদের ক্ষেত্রে কি। তো দেখেন, প্রাণীদের ক্ষেত্রে একটা সূত্র আমরা মনে রাখি, আধুনিক যুগটা ডিশ এবং হুজুগে প্রেমের। দেখেন, আধুনিক আমার সয় ধনু, ধু, ধু, ধু মানে ধনুষ্টঙ্কর, নি, নি মানে নিউমোনিয়া, ক মানে কলেরা, কুষ্ঠ, ঠিক আছে, আধুনিক দিয়ে এই রোগগুলো, জু দিয়ে যুগটা যক্ষা, গ দিয়ে গনোরিয়া, টা দিয়ে টাইফয়েড, ডি দিয়ে ডিপথিরিয়া, সি দিয়ে সিফিলিস, এবং দিয়ে অ্যানথ্রাক্স, হুজুগে দিয়ে হুপিং কাশি, প্রেমের দিয়ে, প্রে দিয়ে হলো প্লেগ, আর মেয়ের দিয়ে হলো মেনিনজাইটিস। এই দেখেন, এই স্ট্রাকচারটা মনে রাখবেন, আপনাদের ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো এগুলো খুব সুন্দরভাবে আপনাদের মনে থাকবে। তারপর দেখেন, উদ্ভিদের কোন কোন রোগগুলো হয়, দেখেন গমের টুন্ড রোগ, ধানের পাতা ধসা রোগ, গমের কি টুন্ড রোগ, ধানের পাতা ধসা রোগ, আখের আঠা জরা রোগ, লেবুর বাঙ্কার রোগ, তামাকের ব্লাইট রোগ, টমেটোর ভ্যাঙ্কার রোগ, শিমের লিফট স্পট রোগ, আপেলের ফায়ার ব্লাইট রোগ। এগুলো একটু মনে রাখেন, উদ্ভিদের রোগ এখান থেকেও আসতে পারে। আসতে পারে যে নিচের কোনটি, বা গমের টুন্ড রোগ কোন ধরনের মানে কোন অণুজীবের কারণে হয়ে থাকে, তখন কিন্তু ভাইরাস আসবে, ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপরে আপনার অন্যান্য যে অণুজীব আসবে, তখন কিন্তু আপনি কিন্তু যদি না পড়েন ভালোভাবে তাহলে কিন্তু এটা আনসার করতে পারবেন না। সো এই জিনিসগুলো আপনার একটু ঠাড়া মুখস্থ করে ফেলবেন। ওকে, তো এবার দেখেন, আপনারা দেখেন, আমরা এবার দেখব ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ, এটা কোন ভাইরাসের মাধ্যমে হয়, এটার আক্রান্ত কারা হয়, এবং এটার সংক্রমণের উপায় কি। দেখেন, কলেরা, ব্যাব্রিও কলেরিয়া ভাইরাসের মাধ্যমে, এটা মূলত ছড়ায় হলো দূষিত জল এবং খাদ্যের মাধ্যমে। টাইফয়েড, সালমোনেলা টাইফি, আর প্যারাটাইফয়েড হলো সালমোনেলা প্যারাটাইফি ব্যাকটেরিয়ার কারণে। এটা আক্রান্ত হয় মানুষ, এটা হলো দূষিত খাদ্য এবং জলের মাধ্যমে। যক্ষা, টিবি রোগ যেটা আমরা বলি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলাইসিস, এটা হলো যক্ষা রোগের জীবাণু, এটা মানুষ আক্রান্ত হয় বাতাসের মাধ্যমে, এটা এইজন থেকে ওইজনে ছড়িয়ে পড়ে। নিউমিনিয়া, নিউমোকাস, ঠিক আছে, মানুষ বাতাস সংক্রমিত ব্যক্তির মাধ্যমে। হ্যাঁ, টাইফয়েড দুই জায়গায় দিয়ে ফেলছি, সরি। ডিপথেরিয়া, দেখেন কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা মানুষ আক্রান্ত হয়, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এটা আক্রান্ত হয়। আমাশয়, সিগালা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষ ও পশু আক্রান্ত হয়, জল, মাটি, পশুর মাধ্যমে এটা কি হয়, আক্রান্ত হয়। গনোরিয়া, নিমেরিয়া গনোরিয়া, মানুষ এবং যৌন সম্পর্কের মাধ্যমে কি হয়, এটা সংক্রমিত হয়। টিটেনাস বা ধনুষ্টঙ্কার, ক্লোস্ট্রিডিয়াম টেটানা, মানুষ আক্রান্ত এবং সংক্রামিত জায়গায় ক্ষত চিহ্নের সৃষ্টি হয়। প্লেগ, ইয়ারসিনিয়া পেস্টিস, মানুষ ও প্রাণী, ইঁদুর বা মাছের মাধ্যমে প্লেগ রোগ আক্রান্ত হয়। এবং এটা কিন্তু একসময় পুরো পৃথিবীর সবচেয়ে বেশি মহামারী ছিল এবং সবচেয়ে ভয়ানক একটা রোগ ছিল প্লেগ। আর এই যে টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এটা কিন্তু হলো স্নায়ুবেগ একটা রোগ, ঠিক আছে। ধনুষ্টঙ্কার এই রোগটা আক্রান্ত হয় মূলত হলো যখন শরীরের কোনো অংশ কেটে যায়, ক্ষত চিহ্ন থেকে কেটে যায়, ওইখান থেকে কি হয়, আক্রান্ত হতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট না নেওয়া হয়। তো এটা আক্রান্ত হলে ডাক্তাররা দেখবেন যে বলে যে টিটেনাস যে টিকাটা, ঠিক আছে, এই টিকাটা দেয়, ফলে এই জীবাণু আর আক্রমণ করতে পারে না। আর এটা যদি বিশেষত হলো গর্ভবতী মহিলাদেরকে এই টিকাটা দেয়া হয়। ওকে, তারপরে আমরা এবার দেখবো হলো পরজীবী, ঠিক আছে। পরজীবীটা আসলে কি দেখেন,
পরজীবী এটা হলো যে সকল অণুজীব পোষকের দেহে পোষকের, হ্যাঁ পোষকের দেহে দেখেন, পরজীবীটা হলো দেখেন পোষকের দেহে ওরা বসবাস করে, কিন্তু পোষকের কি করে না, ক্ষতি, পোষকের দেহে বসবাস করে কিন্তু পোষকের ক্ষতি করে, তাকে কি বলে, পরজীবী বলে। তো এরা পরাধীন, কিন্তু এদের প্রজনন ক্ষমতা অনেক বেশি, ওরা প্রচুর পরিমাণে বাচ্চার জন্ম দেয়। তো পরজীবীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অন্তঃপরজীবী, সেটা হলো ম্যালেরিয়ার জীবাণু, আর একটা হলো কৃমি, আর বহিঃপরজীবীর উকুন আর কি জুক। তো দেখেন আহ তো এটা দেখেন শরীরের বাইরে, এটা শরীরের ভেতরে থাকে। তো এবার আমরা পরজীবীদের মাঝে যে ম্যালেরিয়াটা, এটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পরীক্ষা এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। তো এটা আমরা একটু দেখবো। ম্যালেরিয়া রোগের কারণ হলো দেখেন প্লাজমোডিয়াম গোত্রের এক ধরনের পরজীবী। তো এটার নাম কি দেখেন, প্লাজমোডিয়াম ফ্যালসিপারুম প্লাজমোডিয়াম ভাইভাক্স। তো কিন্তু ম্যালেরিয়া রোগটা কিন্তু পরজীবী হলেও এটা কিন্তু স্ত্রী অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ে এই রোগটা হয়ে থাকে। তো এই ম্যালেরিয়া ইতালিয়ান শব্দ, ঠিক আছে, দেখেন ম্যালেরিয়া হলো ইতালিয়ান শব্দ, যার অর্থ হলো দূষিত বাতাস। দেখেন মল এবং এয়ার, মল মানে খারাপ, আর এয়ার মানে বাতাস, দূষিত বাতাস থেকে মানে তাকে ম্যালেরিয়া বলা হয়। তো ম্যালেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন হলো টর্টি, বিজ্ঞানী টর্টি 1753 সালে। আর স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে স্ত্রী অ্যানোফিলিসের কামড়ে এই রোগ হয়। তিনি 1902 সালে নোবেল পুরস্কার পান। ফরাসি চিকিৎসক চার্লস লেবেস্ট্রন ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেন, কিন্তু মূলত হলো পরজীবীটা আবিষ্কার করেন হলো ফরাসি চিকিৎসক চার্লস লেবেস্ট্রন, ঠিক আছে। তো এই ম্যালেরিয়াটা আপনার হলো আফ্রিকা অঞ্চল এবং হলো আহ দক্ষিণ আমেরিকা অঞ্চলে এটা দেখা যায়, এবং বাংলাদেশে যে পার্বত্য যে জেলাগুলো আছে না, পার্বত্য অঞ্চল, হ্যাঁ আমাদের যে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন, হ্যাঁ রাঙামাটি, এই তিন পার্বত্য জেলায় এই ম্যালেরিয়া রোগটা অনেক বেশি দেখা যায়। এবার দেখেন, আমরা এবার দেখব বায়ু দ্বারা সংক্রমিত কোন কোন রোগগুলা। এটা একটু মনে রাখতে হবে আমাদের, এগুলো পরীক্ষায় আসে। বায়ু দ্বারা সংক্রমিত হয় হলো হাম, ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত, যক্ষা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, হুপিং কাশি এবং সার্স। এই রোগগুলো হলো বায়ু দ্বারা সংক্রমিত হয়। আর এই যে সার্স, এটা কিন্তু এটা থেকে এটারও কিন্তু একটি জাত কিন্তু কি কোভিড। এ কারণে করোনা ভাইরাসের সময় যখন হয়েছিল তখন বলা হয়েছিল কি মাস্ক ইউজ করার জন্য, ঠিক আছে, এই মাস্ক মাস্ক পরলে সেটার যে আমরা হাঁচি কাশির মধ্যে যে জীবাণুটা সেটা বায়ুর মাধ্যমে এটা ড্রপলেটটা আসবে না। ওকে, এবার দেখেন আমরা এবার দেখবো খাদ্য ও পানির দ্বারা সংক্রমিত রোগ। ঠিক আছে, খাদ্য ও পানির দ্বারা কি কি হয় দেখেন, আমাশয়, কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, প্লিও এবং হেপাটাইটিস এ এবং ই। এটা একটু মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস এ এবং ই পানির দ্বারা সংক্রমিত রোগ। এবার আমরা দেখব পতঙ্গ বাহিত বিভিন্ন ধরনের পতঙ্গ, এরা কারা, দেখেন কোন কোন রোগ হয়। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, জিকা, পিতজ্বর। ডেঙ্গু কি হয়, অ্যাডিস মশার কামড়ে হয়। চিকুনগুনিয়া অ্যাডিস মশার কামড়ে হয়। আর ম্যালেরিয়া হয় হলো অ্যানোফিলিস মশার কামড়ে। ফাইলেরিয়া হয় হলো অ্যানোফিলিস মশার কামড়ে, দেখেন। আর এই যে জিকা, জিকা কিন্তু আপনার কিসের কামড়ে হয় বলেন তো, বলতে পারবেন? একটু দেখেন কেউ ট্রাই করে পারেন কিনা। হুম, মশার কামড়ে হয়, ঠিক আছে, জিকাও কি মশার কামড়ে হয়। আবার এই যে পিতজ্বর, ঠিক আছে, এই পিতজ্বরও কিন্তু কি হয়, পতঙ্গের কামড়ে এই পিতজ্বর হয়। এবার দেখেন আমরা দেখবো হলো রক্তের মাধ্যমে সংক্রমিত হয় কি। রক্তের মাধ্যমে সংক্রমিত হয় হলো এইডস, হেপাটাইটিস বি এবং সি, এটা মনে রাখবেন। হেপাটাইটিস বি এবং সি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়, এটা পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে। এবার দেখেন ছোঁয়াচে যে রোগগুলা, স্ক্যাবিস, স্ক্যাবিস, কুষ্ঠ এবং হারপিস। এই যে ছোঁয়াচে রোগ,
এটা কিন্তু বর্তমানে কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা নিউজ যদি দেখেন তাহলে দেখবেন যে স্ক্যাবিজ রোগ অনেক বেড়ে গেছে, এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। ঠিক আছে, তো এটা মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। এবার আমরা দেখব জুনোটিক রোগ। জুনোটিক রোগগুলো আসলে কি, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। জুনোটিক রোগ হলো প্রাণী থেকে যে রোগগুলা মানুষের হয়, এটাকে কি বলে, জুনোটিক রোগ বলে। তো যখন প্লেগটা মূলত কিস থেকে হয়, ইঁদুর থেকে। বার্ড ফ্লু এটা কি থেকে, পাখি থেকে। নিপা কই থেকে, বাদুর থেকে। ইবুলা এটা কই থেকে, বানর থেকে। সোয়াইন ফ্লু এটা হয় হলো শূকর থেকে। জলাতঙ্ক হয় কিস থেকে, কুকুর থেকে। তো এই যে দেখেন প্রাণীগুলো থেকে এই রোগগুলো হয়, এটা কি জুনোটিক রোগ এটাকে বলা হয়, মনে রাখতে হবে। এবার দেখেন, আমরা এবার দেখেন দেখবো যে মাংকি পক্স খুবই আলোচিত। এটা থেকে হলো আপনার 44তম বিসিএস এ, 44তম বিসিএস এ রিটেনের থেকে কোয়েশ্চেন আসছিল। এবার যেহেতু গত বছর এটা খুব আলোচিত ছিল, এবার কিন্তু প্রিলিতে এটা ধরে রাখেন একটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। একটু মনে রাখবেন মাংকি পক্স। ওকে, দেখেন এই তথ্যগুলো জানলে আপনারা ইনশাল্লাহ আনসার করতে পারবেন। দেখেন মাংকি পক্স ভাইরাস সংক্রমণে হয়ে থাকে, এটা ভাইরাস জনিত রোগ। এটা গুটি বসন্ত ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত। আমরা যে গুটি বসন্ত ভাইরাস দেখছি না, ওই ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত। এটা একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। ওকে, এটা একটি ডিএনএ ভাইরাস। তারপর দেখেন, এটা সর্বপ্রথম 1958 সালে ডেনমার্কের গবেষণাগারে বন ম্যাগনেস বানরের শরীরে এটা কি করেন, আবিষ্কার করেন। তারপর দেখেন 1970 সালে কঙ্গো প্রজাতন্ত্রে সর্বপ্রথম এটা মানবদেহে শনাক্ত হয়। কোথায় শনাক্ত হয়, কঙ্গোতে। এটা মনে রাখতে হবে। এর ধরন দুটো, একটা ক্লেড ওয়ান আর একটা কি ক্লেড টু। এই ক্লেড ওয়ানটা সবচেয়ে বেশি ভয়ানক। হ্যাঁ, এটা মারাত্মক খুব। তারপর দেখেন 14 আগস্ট 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে কি বলছে, জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করছে। এই দেখেন, এটা অনেকটা পক্সের মতো। দেখেন এই যে গুটি 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 শরীর একদম ভরে যায়, পছন্দ ধরে আর কি শরীরে। ওকে, দেখেন এই দেখেন বিশ্বে সর্বপ্রথম এমপক্সের টিকা কি, MVAB। এটা কে অনুমোদন দিছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা কখন অনুমোদন দিছে দেখেন, 13 সেপ্টেম্বর 2024। এটা কোন দেশে তৈরি করছে, ডেনমার্ক। দেখেন সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হলো পশ্চিম এবং মধ্য আফ্রিকা, বিশেষ করে যে কঙ্গো এলাকাটা সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা। এই তথ্যগুলো যদি আপনি মনে রাখেন, এখান থেকে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে, আপনি পরীক্ষায় দিতে পারবেন। ট্রিলি বা রিটেন একটা তথ্য আপনি পাবেনই এখান থেকে। ওকে, তো দেখেন এবার আমরা দেখব অসংক্রামক কিছু রোগ আছে। অসংক্রামক রোগ এগুলো কি সংক্রমিত হয় না, কিন্তু এগুলো আমাদের আহ প্রতিনিয়ত আমরা এই রোগে আক্রান্ত হচ্ছি। তার মাঝে সবচেয়ে বেশি যে রোগটা সেটা কি, ডায়াবেটিক্স। যে ডায়াবেটিক্স হলে কি আর শত্রুর দরকার নেই, সারা জীবনের জন্য আপনাকে ভোগাবে, এর কোনো শেষ নেই। তো এই দেখেন ডায়াবেটিক্সটা মূলত হয় কিসের অভাবে, ইনসুলিনের অভাবে। ঠিক আছে, ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিক্স হয়। তো ইনসুলিন হরমোনটা কোথায় থেকে হয়, দেখেন আমাদের যে অগ্নাশয়টা আছে না, আমাদের দেখেন এখানে দেখেন যকৃতের একটু পাশে আমাদের কি থাকে, অগ্নাশয় থাকে। এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা গ্রন্থি থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কি থাকে, একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে কি হয়, ইনসুলিন আপনার হলো নিঃসৃত হয়। তো এটা যদি নিঃসরণ যদি কমে যায়, তখন কি হয়, আমাদের শরীরে যে রক্তের যে গ্লুকোজ আছে, এটাকে কি করতে পারে না, সংশ্লেষ করতে পারে না, ভাঙতে পারে না। তো ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, তখন ব্যক্তি ডায়াবেটিক্সে আক্রান্ত হয়। এটা মনে রাখবেন। তো ডায়াবেটিক্সের কিন্তু 4টি ভাগ আছে। ঠিক আছে, আপনার হলো টাইপ 1, টাইপ 2, তারপরে আছে হলো আপনার কনসিভ করার সময়, যে হ্যাঁ গর্ভবতীর সময় একটা ডায়াবেটিক্স হয়। আর হলো প্রিডিয়াটিক্স ডায়াবেটিক্স। ওকে, তো এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখতে হবে। তো এবার দেখেন, এই যে ডায়াবেটিক্স, এটা নিয়ে নানান ধরনের আপনার আছে, মানে প্রবাদ বা গ্রাম্য কুসংস্কার আছে। যে অনেকে বলে চিনি খাইস না, চিনি খাইলে কি হবে, ডায়াবেটিক্স হবে। কিন্তু কথা ঠিক নয়। আপনি চিনি খাইলে ডায়াবেটিক্স হবে না, কিন্তু ডায়াবেটিক্সটা হবে। হওয়ার পর যদি আপনি বেশি চিনি খান, তখন সেটা আপনার জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো আর এই ডায়াবেটিক্স হলে আমাদেরকে কিন্তু 3টা ডি মেনে চলতে হবে। কয়টা ডি, 3D। একটা হলো
ডায়েট, তারপরে হলো আপনার ডোজ ওষুধ, আর এটা কি ডিসিপ্লিন, আপনাকে নিয়ম মাফিক চলতে হবে, খাবার নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। ডিসিপ্লিন মানে কি, আপনাকে ব্যায়াম ট্যায়াম করতে হবে, একটু হাঁটা চলা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে। 14ই নভেম্বর, হ্যাঁ 14ই নভেম্বর হলো কি বিশ্ব ডায়াবেটিক্স দিবস। ঠিক আছে। তো 2014 সালে ও ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা কি বলছে জানেন, খুব অ্যালার্মিং একটা কথা, সেটা কবে বলছে, 2014। আমাদের দেশে 10% লোক হলো ডায়াবেটিক্সে আক্রান্ত, বর্তমানে প্রায় 20%-এর মতো হয়ে গেছে। কারণ আমি দেখছি একদম ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিক্স। এটা খুবই অ্যালার্মিং। সে কারণে আমাদেরকে কি করতে হবে, একটু কায়িক পরিশ্রম করতে হবে, প্রতিদিন একটু এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে। হ্যাঁ, খাবার দাবার, চর্বি জাতীয় খাবার একটু কম খেতে হবে, এবং খাবার দাবার ব্যাপারে একটু সচেতন হতে হবে। ঠিক আছে। তারপর দেখেন গলগণ্ড যে রোগটা, যেটা গলা ফুলে যায়, এটা আয়োডিনের অভাবে মূলত হয়ে থাকে। আমাদের গলায় হলো থাইরয়েড নামক একটি গ্রন্থি থাকে। তো আমাদের শরীরে যখন আয়োডিনের অভাব দেখা দেয়, তখন এই থাইরয়েড গ্রন্থিটা কি হয়ে যায়, ফুলে যায়। ঠিক আছে। তো ফুলে যাওয়ার ফলে ঝুলে পড়ে গলার দিকে, তখন এটাকে কি বলে, গলগণ্ড রোগ বলে। এটা মূলত যারা নাকি আয়োডিন সমৃদ্ধ খাবার যারা কম খায়, তো ওইসব অঞ্চলে বেশি হয়, বিশেষত হলো আপনার উত্তরবঙ্গে। হ্যাঁ, আমাদের যে উত্তরবঙ্গ অঞ্চলে এই রোগটা বেশি দেখা যায়, আগে বেশি দেখা যেত, এখন অবশ্য তেমন একটা দেখা যায় না। দেখেন, এবার হলো আসতেছে হলো রাতকানা। ঠিক আছে। রাতকানা কিসের অভাবে হয়, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। এটাকে এটার আরেকটা দেখেন, এটাকে এক্স জেড দ্বারা প্রকাশ করা হয়। এটার আরেকটা নাম হলো জেরোপথ্যালমিয়া। ওকে। তো জেরোপথ্যালমিয়া, এই যে রোগটা, রাতকানা রোগ, এটা হলে কি হয়, অন্ধকারে দেখতে সমস্যা হয়, দৃষ্টি কি হয়, হ্রাস পায়। তো এই রোগটা যাতে না হয়, সে কারণে 5 বছর কম বয়সী শিশুদের 2বার বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। কয়বার? 2বার। বছরে দেখেন, বছরে কয়বার খাওয়াইতে হয়, 2বার। এটা একটু মনে রাখবেন, এটা বিসিএস আসছিল। ওকে। তো দেখেন, এটার জন্য আমাদের কি খেতে হবে, ভিটামিন এ সমৃদ্ধ যে খাবার, মলা টেলা মাছ, ছোট মাছের মাথা, তারপরে আপনার হলো সবুজ শাকসবজি, লাল শাক, গাজর, পাকা আম, পেঁপে ইত্যাদি যে ফলগুলো আছে, সামুদ্রিক মাছ ইত্যাদি আমাদের খেতে হবে। এরপর দেখেন রিকেটস, ভিটামিন ডি এর অভাবে, গত ক্লাসে আমরা বলছিলাম যে রিকেটসটা কি, হাড় নরম হয়ে যায় এবং বেঁকে যায়, একসময় হাড় বেঁকে যায়, এটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি কোথায় থেকে আমরা আহ পাবো? আমরা দুধ, মাখন, ডিম, হাঙর মাছের তেল, সামুদ্রিক মাছ ইত্যাদি আমরা ভিটামিন ডি পাবো। এবং সমুদ্রের রৌদ্র মানে সরি সান, সূর্য থেকে, সূর্যে আমাদের শরীরে যখন সূর্য পড়বে সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত, তখন আমাদের শরীরে কি হবে, ভিটামিন ডি উৎপন্ন হয়। তারপর আরেকটা রোগ কি অসংক্রামক, সেটা হলো রক্ত শূন্যতা। এটা হলো আয়রনের অভাবে মূলত হয়ে থাকে। তো আয়রনের অভাবে হয়ে থাকে রক্ত শূন্যতা, এটার আরেকটা নাম হলো অ্যানিমিয়া। তো আয়রন জাতীয় যে খাবারগুলা, এবং খাবারগুলো না খেলে সেটা কি হয়, এই রোগটা হয়ে থাকে। তো আয়রন জাতীয় যে খাবারগুলা, সেটা কি কি, দেখেন আমরা ভিটামিন বি 12, তারপরে আপনার হলো আহ, বিভিন্ন যে আপনার হলো ফলিক অ্যাসিড, ঠিক আছে, তারপরে আপনার হলো কচুর শাক, তারপরে কাঁচা কলা, হ্যাঁ দুধ, কলিজা ইত্যাদি আয়রন থাকে, এগুলো আমাদের খেতে হবে। এটা হলে কি এক দুর্বলতা লাগে, ক্লান্তি, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। সে কারণে গর্ভবতী যারা আছেন তাদেরকে ফলিক অ্যাসিড নিয়মিত ডাক্তাররা খেতে দেয়। এবং থ্যালাসেমিয়া নামক একটা রোগ আছে, এটা কি বংশগত একটা রোগ, হ্যাঁ জিনগত, জেনেটিক্যাল রোগ। তো ওই যে থ্যালাসেমিয়া, এটাও রক্ত শূন্যতার একটি ধরন, ওইটা একটু অ্যাক্সেস লেভেলের। তারপরে দেখেন বেরিবেরি যে রোগটা, ঠিক আছে, বেরিবেরি রোগটা বি 1 এর অভাবে হয়, যেটার বি 1 এর অপর নাম কি, থায়ামিন। থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়, যেটা হলো নার্ভ সিস্টেমের একটা রোগ। হ্যাঁ, স্নায়বিক দুর্বলতা, পেশি দুর্বলতা, হৃদস্পন্দন বেড়ে যায়। তো এটার জন্য আমাদের কি, ওই ওই রোগ না হওয়ার জন্য আমাদেরকে কি, ওই ধরনের ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো আছে আমাদেরকে সেগুলা খেতে হবে। তারপর দেখেন ঠিক আছে, পেলেগ্রা, দেখেন ভিটামিন বি 3 এর অভাবে, ঠিক আছে, পেলেগ্রা রোগ হয়, বা নিয়াসিনের অভাবে ত্বকে ফুসকুড়ি দেয়, দুর্বলতা, হ্যাঁ, এবং জিহ্বার উপরে কি হয়, এক ধরনের অ্যাট্রফি পড়ে। তো এটার জন্য আমাদের ভিটামিন বি 3 সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। তো আপনারা